আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যেই এফএফডব্লিউএস 2025 এর 3 দিন শেষ হয়ে গিয়েছে। আর এই 3 দিন পর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি টিমই কিন্তু 12টি করে ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। যেহেতু প্রত্যেকটা টিম 24টা করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রত্যেকটা টিমেরই কিন্তু আর 12টা করে ম্যাচ রয়েছে। তো যাই হোক, তৃতীয় দিন শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই রেড হকস রয়েছে 15 নম্বরে এবং রেড ক্লিফ রয়েছে 17 নম্বরে। আজকের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে রেড হকস এবং রেড ক্লিফের আর কত পয়েন্ট লাগতে পারে ফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে। এছাড়াও বের করে আনার চেষ্টা করব আদৌ কি রেড হকস এবং রেড ক্লিফের ফাইনালে কোয়ালিফাই করা সম্ভব কিনা। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলো, যেহেতু আমাদের টিমদের অবস্থান মোটামুটি একদম টেবিলের তলানিতে রয়েছে, সেক্ষেত্রে আপাতত আমরা টপ 12 এর উপরের দিকে চিন্তা করব না। আমরা শুধুমাত্র চিন্তা করতেছি যে অন্তত পক্ষে 12 নাম্বার হতে গেলেও কত পয়েন্ট লাগতে পারে। তো দেখো, আমি আমার এখন পর্যন্ত অনেক ভিডিওতে আমি এই কথাটা বলছি, বা পূর্ববর্তী যেসব ভিডিও বানাইছিলাম এই এফএফডব্লিউএস নিয়ে, ওইখানেও আমি অনেকবার বলছি। সেটা হলো, যে কোনো টুর্নামেন্টেই যখন দেখবা যে গ্রুপ পর্বের খেলা হচ্ছে, সেখান থেকে 12টা টিম কোয়ালিফাই করবে। অল টাইম এরকম হয় যে যেই টিমটা এভারেজে প্রতিদিন 60 পয়েন্ট করে তুলতে পারে, তাহলে ওই গ্রুপগুলোর মধ্যে যতগুলোই ম্যাচ হোক না কেন, কোনো না কোনো ভাবে দেখবা যে মোটামুটি তারা টপ 12 থেকে কোয়ালিফাই করেই ফেলে। তো এই অনুযায়ী মিলালে এফএফডব্লিউএস এর সর্বমোট 24টা ম্যাচ, তাহলে একটা টিমের কোয়ালিফাই করার জন্য ন্যূনতম এখানে 240 এর মতো লাগতে পারে। মানে এখন পর্যন্ত যত টুর্নামেন্ট আমি দেখছি, মোটামুটি যাদের এভারেজে প্রতিদিন 60 করে থাকে, সেক্ষেত্রে টপ 12 যদি কোয়ালিফাই করে, সেক্ষেত্রে ভাই 60 পয়েন্ট এভারেজে দিয়ে ইজিলি কোয়ালিফাই করে যে কোনো টিম। তো চলো, এতক্ষণ তো আমি আমার মতো পেশাল পারলাম, এখন যায় একটু এফএফডব্লিউএস 2024 এর গ্রুপ পর্বের পয়েন্টস টেবিলটাকে একটু বিশ্লেষণ করা যায়। এবারের মতো আগের বারও কিন্তু এরকমই নিয়ম ছিল, এক একটা টিম 24টা করে ম্যাচ খেলবে, আর ওইখান থেকে টপ 12 টিম কোয়ালিফাই করবে ফাইনাল খেলার জন্য। তো দেখো, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে যদি এভারেজে কোনো টিমের 60 পয়েন্ট করে থাকে প্রতিদিনের, সেক্ষেত্রে সেই টিম কিন্তু ইজিলি কোয়ালিফাই করে ফেলে। আমার কথা অনুযায়ী কিন্তু এখানে দেখো যে 8 নাম্বার 9 নাম্বার তারা কিন্তু মনে করে যে 60 এর কাছাকাছি রয়েছে প্রতিদিনের এভারেজে, তারপরও তারা কিন্তু ভালো পজিশন নিয়ে কোয়ালিফাই করছে। আমরা এখানে সর্বশেষে 12 নাম্বার পজিশনে যে টিমটাকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু 224 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে। এখন আবার বললো না ভাই, আপনি তো বললেন 240 পয়েন্ট করলেই নাকি কোয়ালিফাই করে ফেলে। ওই জায়গাতে তো এখানে 224 পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করে ফেলছে। আসলে জিনিসটা এরকম না, আমি জাস্ট তোমাদের এভারেজ কথা বললাম যে এরকম হইলে তারা কোয়ালিফাই করে ফেলে। বাট এইখানে তোমাদের মনে করো যে লাস্টের যে 12 নাম্বার পজিশনে যে টিমটা রয়েছে, তারা 224 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার মেইন কাহিনী হলো, একটু 1 নাম্বার টিমের দিকে তাকাও, বুরিরাম ইউনাইটেড। তারা 457 পয়েন্ট নিয়ে 1 নাম্বারে আছে, এবং 2 নাম্বারে আছে টুইস্ট, তাদের পয়েন্ট 331। মানে বলতে গেলে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বুরিরাম কিন্তু একদম একতরফা ডোমিনেশন দেখিয়েছে, যার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য টিমদের কিন্তু তুলনামূলকভাবে পয়েন্ট কম। মানে জাস্ট এইখানে তোমরা বুরিরামের পয়েন্টের সাথে অন্যান্য টিমদের পয়েন্টের তুলনা করলেই বুঝতে পারবা, এখানে কিন্তু 2 নাম্বার থেকে শুরু করে এরপর যে পয়েন্ট টেবিল গুলো গেছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে, এবং একটা টিমের সাথে আরেকটা টিমের যে পয়েন্টের গ্যাপ, ওইটা কিন্তু এত বেশি না। মানে মূল কথাই হলো, এখানে মনে করো যে একটা টিম একটু বেশি ভালো খেলে ফেলেছে, এইটার জন্য অন্যান্য টিমদের পয়েন্ট টেবিলে অনেকটাই ইফেক্ট পড়েছে, যার কারণে শেষ পর্যন্ত দেখা গেছে যে 12 নাম্বার টিমটা মোটামুটি কম পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করে গেছে। তোমাদের যে বলতেছি ভাই, বুরিরাম এখানে একতরফা ডোমিনেশন করছে, জাস্ট এখানে কেন বললাম, তোমরা জাস্ট বুরিরামের বুইয়ার সংখ্যাটা দেখো, 24 ম্যাচের 11টা বুইয়া। তো যাই হোক, আগের পয়েন্ট টেবিলটা এই জন্য দেখালাম যে এখানে কততে কোয়ালিফাই করছে তারা, ওইটার একটু ধারণা তোমরা যাতে নিতে পারো। যাই হোক, এখন চলে আসবো 2025 সালের পয়েন্ট টেবিলে। তো 12 ম্যাচ শেষে এখানে 12 নম্বর পজিশনে কিন্তু রয়েছে টিম সলিড, তাদের পয়েন্ট এখানে 122। মানে তারা দৈনিক এভারেজে 61 পয়েন্ট করে তুলেছে, অর্থাৎ এখানে টপ 12 টিমের মধ্যে সর্বশেষ টিমের এভারেজ স্কোর ডেইলি এখানে 61 করে। এরপর বাকি যে 12টা ম্যাচ হবে, এরপর দেখবা যে 12 নাম্বার পজিশনেরটা হয়তো আর একটু এভারেজটা কমে যাবে। ওই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে 230 যদি কোনো টিম করতে পারে, সেক্ষেত্রে তারা হয়তোবা কোয়ালিফাই করে ফেলবে এফএফডব্লিউএস 2025 এর ফাইনালের জন্য। যাই হোক, আপাতত তো আমরা একটা পয়েন্ট সেট করতে পেরেছি যে এত পয়েন্ট করতে পারলে কোনো টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, যেই জায়গাতে রেড হকস 12 ম্যাচে 72 পয়েন্ট করেছে, অপোজিটে এখানে রেড ক্লিফ রয়েছে 12 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে, ওই অনুযায়ী চিন্তা করলে আদৌ কি সম্ভব এই দুইটা টিমের আর বাকি 12টা ম্যাচে ভালো পারফর্ম করে 230 পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর? এমনিতে বললে অসম্ভব কিছু না। মানে এখানে রেড হকস এর মনে করো যে দৈনিক এখানে 80+ স্কোর তুলতে হবে, অন্যদিক দিয়ে রেড ক্লিফের 90+ স্কোর করতে হবে প্রতিদিন। হয়তোবা স্বাভাবিকভাবে যে কোনো টিম একদিনে 80-90 স্কোর করে, এমনকি গত লাস্টের দিন কিন্তু আমরা দেখতে পারছি যে 110ও কিন্তু করছে পি স্পোর্টস। তো ওরা পারলে আমরা পারবো না, কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে হয়তোবা এত
এত স্কোর করা সম্ভব, কিন্তু বাস্তবিক চিন্তায় যদি আসি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা চিন্তা ভাবনায় আনতেই পারি না যে আমাদের টিমগুলো একদিনে 80+ 90+ করে স্কোর করবে। তো এই কথাটা কেন বললাম আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো। বিশেষ করে তৃতীয় দিনের একদম লাস্টের ম্যাচটা যে লেভেলের হার্ড লবি ছিল ওইটা দেখার পর একটু তো বোঝা যাচ্ছে যে না আসলে এই লবিতে পয়েন্ট তোলা কতটা কঠিন। তবে খেলার ধরনের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে রেড ক্লিফ কিন্তু প্রথম দিন যেভাবে খেলেছিল দ্বিতীয় দিনও তারা সেভাবে পজিশন ধরে খেলার চেষ্টা করেছে, কিন্তু তুলনামূলকভাবে সেভাবে তারা কিল পয়েন্ট গুলো তুলতে পারে নাই। তো যেইভাবে রেড ক্লিফ পজিশন পয়েন্ট তুলছে ওই অনুযায়ী যদি কিছু কিল পয়েন্ট বের করতে পারতো তুলনামূলকভাবে আর একটু পয়েন্ট টেবিলে তারা উপরে থাকতো। তো যাই হোক, যেহেতু নতুন টিম স্বাভাবিকভাবে এত বেশি আশা করাও ঠিক না, তারা যথেষ্ট চেষ্টা করতেছে। আমরা আশা রাখবো যে বাকি ম্যাচগুলো তারা ভালোভাবে শেষ করে তাদের পয়েন্ট টেবিলে পজিশনটা আর একটু উপরে নিয়ে যাবে। অন্যদিকে যদি রেড হক্স এর কথায় আসি সেক্ষেত্রে সবাই কিন্তু অনেক আশা নিয়ে বসেছিল এবার হয়তোবা আর এইচকে অন্তত হলেও ফাইনাল পর্যন্ত যাবে, কেননা বাংলাদেশে যতগুলো ফ্রি ফায়ার স্পোর্টস টিম রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি অভিজ্ঞতম টিম কিন্তু এই টিম রেড হক্স, কেননা তারা ইতিমধ্যে এফএফপিসি চ্যাম্পিয়ন হয়েছে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলেছে, দেন আবার এফএফডব্লিউএস বাংলাদেশ পর্বেও তারা চ্যাম্পিয়ন হয়েছে, দেন তারপর তারা এসেছে এফএফডব্লিউএস 2025 খেলতে। আর এমনিতেও দেশের লবিতে এত ভালো ডোমিনেশনের জন্য কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্সও অনেক বেশি। তো যাই হোক, রেড হক্স এর কিন্তু এফএফডব্লিউএস 2025 এর যাত্রাটা খুবই ভালো ছিল বলতে একদম শুরুটা বলতেছি। আর এইচকে নামলো, হেভির সাথে ড্রপ ক্ল্যাশ হলো, দেন হেভির কাছ থেকে 4টা কিল পেয়ে গেল শুরুতেই, কিন্তু এর কিছুক্ষণ পরই E1 স্পোর্টস সবকিছু ওলট পালট করে দেয়। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তারা একদম ভালো পজিশন নিয়ে প্ল্যানিং ওয়াইজ তারা আর এইচকে কে কিন্তু একদম ফাঁদে ফালায়া ওয়াইপ আউট করে দেয়। মোটামুটি এভারেজে একটা পয়েন্ট তুলতে পারলেও এর পরবর্তীতে শুরু হয় অন্যান্য স্কোয়াডরা আর এইচকে কে টার্গেট করে খেলতে থাকে, এন্ড আর এইচকে প্রত্যেকটা ম্যাচে মোটামুটি আগের দিকে ওয়াইপ আউট হয়ে যাচ্ছিল। এন্ড দিন শেষে দেখা যায় অর্থাৎ 6 ম্যাচে আর এইচকে মাত্র 24টা পয়েন্ট করতে পেরেছিল, অর্থাৎ আমরা এভারেজ পয়েন্টের কথা বলেছিলাম যেখানে 60, অর্থাৎ একদিনের এভারেজ পয়েন্ট থেকে কিন্তু 36টা পয়েন্ট কম করেছিল। কিন্তু যাই হোক, পরবর্তী দিনে আর এইচকে যথেষ্ট চেষ্টা করেছে ঘুরে দাঁড়ানোর, তারা কিন্তু 2টা ম্যাচ প্রায় বুইয়ার কাছাকাছিও চলে গিয়েছিল, লাস্ট মোমেন্টে একটু ভুল ডিসিশনের কারণে হয়তোবা রেড হক্স এর কাছ থেকে বুইয়াগুলো ছুটে গিয়েছে। তবে যাই হোক, রেড হক্স কিন্তু ডে 3 তে সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের প্রথম দিনে যেই ভুলগুলো হয়েছিল সেগুলো শুধরে নেওয়া, যার ফলস্বরূপ অন্য দিনের তুলনায় তারা তৃতীয় দিনে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তবে রেড হক্স তৃতীয় দিনে যে পয়েন্টগুলো পাইছে ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু প্রথম দিনের যেই খারাপ পারফরমেন্সটা হয়েছে ওইটা রিকভার হয় না, যার কারণে টপ 12 কিন্তু এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। আর এখানে তোমরা যদি খেয়াল করো যে 12 নাম্বার টিম রয়েছে টিম সলিড, তারাও কিন্তু রয়েছে 122 পয়েন্ট নিয়ে। তো 12 ম্যাচ শেষে 12 নাম্বার টিমের সাথেও কিন্তু হিউজ পরিমাণে পয়েন্টস এর গ্যাপ রয়েছে, যার কারণে ফাইনালে কোয়ালিফাই করাটা কিন্তু আরো কঠিন হয়ে গিয়েছে। তবে 12 নাম্বার পজিশনটা নিয়ে আরো ভালো একটা লড়াই হইতো যদি এখানে টিম সলিড তৃতীয় দিনের লাস্ট ম্যাচটা বুইয়া পর্যন্ত না যাইতে পারতো, কেননা যারা তৃতীয় দিনের খেলা দেখছো টিম সলিড কিন্তু 5 ম্যাচে তেমন একটা পারফরমেন্স করতে পারে নাই এবং আহামরি কোনো পয়েন্টও নিতে পারে না, কিন্তু লাস্ট ম্যাচে বুইয়া কইরা মনে করো একদম পয়েন্ট কইরা ফেলছে 50-এর উপরে। তারপরে একটা জিনিস কি, এই 12 নাম্বার পজিশনটা নিয়েই কিন্তু খেলাটা হবে, কেননা ইভোজ ডিভাইনও কিন্তু এখনো 13 নাম্বারে রয়েছে, তারা একদম সর্বোচ্চটা দিয়ে দিবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য। তো যাই হোক, এখন প্রশ্ন আসতে পারে যে কোন টিম খারাপ খেললে আমাদের লাভ হবে বা কোন টিম ভালো খেলে ফেললে আমাদের ক্ষতি হবে। তো একটা জিনিস কি, এইগুলা ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই, আপাতত মেইন টার্গেট থাকা উচিত যে আর এইচকে ভালো খেলুক, মানে রেড হক্স যদি ভালো খেলে অটোমেটিকলি ভাই ওই উপর থেকে একটা না একটা টিম নিচে নাইমেই যাবে। তারপরও সেই একটা প্রশ্ন থাইকাই যায়, এতটাও সহজ কিন্তু না। তোমরা দেখছো ভাই এই লবিতে পয়েন্ট তোলা কতটা কঠিন। তো দেখা যাক কিছুদিনের মধ্যে আমরা প্রমাণ পেয়ে যাব যে রেড হক্স এবং রেড ক্লিফ এই 12 ম্যাচ শেষে কত পয়েন্ট নিয়ে শেষ করতে পারে। আর এমনিতেও যদি ফলাফল নেগেটিভ হয় তাহলে আশা করব রেড হক্স এবং রেড ক্লিফ যাতে ভালো একটা পজিশন নিয়ে শেষ করতে পারে। আর যদি আমাদের টিমগুলো মিরাকেল বা কোনো আশ্চর্যজনক কিছু ঘটিয়ে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো তোমাদের মতে অন্তত 12 নম্বর পজিশনটা ধরার ক্ষেত্রে ন্যূনতম কত পয়েন্ট করতে হবে বলে তোমাদের মনে হয়? আমি তো বলে দিছি যে 230-এর মতন, সেটা হয়তোবা একটু কমও যদি হয় সেটা 225 বা 20 এর নিচে মনে হয় না নামবে, আর যদি বেশি হয়ে যায় সেটা অবশ্যই 240 পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, ফলাফল পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বাংলাদেশি টিমদের সাপোর্ট করার জন্য, হেড না দিয়ে। আর আরেকটা কথা, আমি একটা ভিডিওর কমেন্ট বক্সে আমি বলেছিলাম, অনেকে হয়তোবা দেখছো, ওই কথাটা আমি আবারও বলতে চাই, মানুষের জীবনে সাফল্য যেমন আসে তেমনি ব্যর্থতাও আসে।
এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু অনেকেই অন্যের ব্যর্থতাতে হাসে, সমালোচনা করে, ছোট করে দেখে, অথচ কেউ জানে না সেই ব্যর্থতার পেছনে কতটা চেষ্টা, কতটা কষ্ট আর কতটা সংগ্রাম লুকিয়ে আছে। অন্যের ভুল বা পতনে তিরস্কার করা নয়, বরং তাকে নতুন করে উঠতে সাহস দেওয়াই একজন প্রকৃত মানুষের পরিচয়। কারণ আজ যে হেরে গেছে, কাল সে জিতেও যেতে পারে। অন্যের ব্যর্থতা নিয়ে ঠাট্টা করা মানে নিজের মানসিকতাকে ছোট করা। তাই সমালোচনা নয়, সহানুভূতি দেখাও, উপহাস নয়, অনুপ্রেরণা দাও। কেউ পড়ে গেলে তাকে হাত বাড়িয়ে দাও, কারণ আগামী দিনে হয়তো তোমার সেই হাতের প্রয়োজন হতে পারে। তো কথাগুলোর বাবার্থটা অনেকটাই গভীর, অনেকে হয়তো বা বুঝতে পারছো, অনেকে হয়তো বা বুঝতে পারো নাই। তো যেখানেই বিদায় নিচ্ছি, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ও আরেকটা কথা, আমাদের কিন্তু নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিনই কিন্তু পেইড টুর্নামেন্ট হয়ে থাকে, ছোট বড় টুর্নামেন্ট হয়ে থাকে, এমনকি প্র্যাকটিস টুর্নামেন্টও হয়ে থাকে। এছাড়াও শুক্রবারে কিছু স্পেশাল টুর্নামেন্ট হয়ে থাকে, সেগুলো কিন্তু আমি আবার লাইভ স্ট্রিম করি সেকেন্ড চ্যানেলে। তো যাই হোক, তোমরা যদি আমাদের টুর্নামেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমাদের টিম বাংলাদেশ রেড হকস অ্যান্ড রেড ক্লিফ ভালো একটা পারফরমেন্স দিয়ে তারপর তারা এই টুর্নামেন্টটি শেষ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।